আসসালামু আলাইকুম। বেসিক অ্যাকাউন্টিং এর 10 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের জাবেদার বিষয় হচ্ছে 9 নম্বরে ডিপ্রিসিয়েশন এন্ড রিটার্ন অফ রিলেটেড জার্নাল, অর্থাৎ অপচয় এবং অবলোপন সংক্রান্ত জাবেদা। 10 নম্বরে ব্যাড ডেট এক্সপেন্স এন্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট রিলেটেড জার্নাল, অর্থাৎ অনাদায় পাওনা খরচ এবং অনাদায় পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা। তাহলে চলুন শুরু করা যাক। 9 নম্বর জাবেদার আলোচনার বিষয় ছিল অপচয় এবং অবলোপন সংক্রান্ত জাবেদা। সহজ কথায় অপচয় হলো কোনো স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তির মোট মূল্য থেকে আনুমানিক সেলভেজ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার পর যে মূল্য থাকে তাকে তার আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে প্রতি বছর যে মূল্য পাওয়া যায় তাকে অপচয় বলে। স্থায়ী সম্পত্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। ক নম্বরে হলো ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, যার অর্থ হলো স্পর্শনীয় স্থায়ী সম্পদ। খ নম্বরে হলো ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, যার অর্থ হলো অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। ক নম্বরে আমাদের ছিল ট্যানজিবল ফিক্সড অ্যাসেট, অর্থাৎ স্পর্শনীয় স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সমস্ত সম্পত্তিগুলো ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায় এবং স্পর্শ করা যায় সেগুলো কিন্তু স্পর্শনীয় স্থায়ী সম্পদ। যেমন ফার্নিচার, মেশিনারি, ইকুইপমেন্ট, মোটর লরি, ডেলিভারি ভ্যান ইত্যাদি। এগুলোর উপর যখন আমরা অবচয় ধার্য করব তখন নিচের জাবেদার মাধ্যমে আমাদের অবচয় জাবেদা দিতে হবে। জাবেদা হলো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, যার অর্থ হলো অবচয় খরচ হিসাব ডেবিট, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, যার অর্থ হলো অবচয় সঞ্চিতি বা পঞ্জীবিত অবচয় ক্রেডিট। প্রতিটা স্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপর যখন আমরা অবচয় ধার্য করব তখন কিন্তু আমাদের এই জাবেদা দিতে হবে। জাবেদা কিন্তু একটাই হবে, শুধু আমরা এই জাবেদার পাশে অর্থাৎ এই ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের পাশে যে সম্পত্তির অবচয় ধার্য করব ওই সম্পত্তির নামটা এখানে লিখতে হবে। খ নম্বর ছিল ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট, যার অর্থ হলো অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, অর্থাৎ যে সমস্ত সম্পত্তি ধরা যায় না, দেখা যায় না, স্পর্শ করা যায় না সেগুলি কিন্তু আমাদের ইনট্যানজিবল ফিক্সড অ্যাসেট অর্থাৎ অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। আর এই অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তির উপর কখনো অবচয় ধার্য করা হয় না, এগুলোর উপর আমাদের অবলোপন ধার্য করতে হয়। তাহলে আমাদের অবলোপনের জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স, যার অর্থ হলো অবলোপন, এটা ডেবিট করতে হবে এবং যে সম্পত্তির উপর আমাদের অবলোপন ধার্য করবো সেই সম্পত্তির নামটা ক্রেডিট করতে হবে। যদি গুডউইলের অবলোপন করি তাহলে জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট গুডউইল ক্রেডিট। যদি ট্রেডমার্কের অবলোপন ধার্য করা হয় তাহলে আমাদের জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর ট্রেডমার্ক ক্রেডিট। যদি ব্র্যান্ড নেমের অবলোপন ধার্য করা হয় তাহলে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট ব্র্যান্ড নেম ক্রেডিট। যদি প্যাটেন্টের অবলোপন ধার্য করা হয় তাহলে আমাদের জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট। অর্থাৎ যে সম্পত্তির উপর অবলোপন ধার্য করব সেই ক্ষেত্রে আমাদের অ্যামোর্টাইজেশন এক্সপেন্স করতে হবে এবং ওই সম্পত্তির নামটা ক্রেডিট করতে হবে। আশা করি আপনারা সবাই এক ক এবং খ নম্বরটা বুঝতে পেরেছেন। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। এক নম্বর ছিল চার্জ ডিপ্রিসিয়েশন টাকা 5000 অন ফার্নিচার। এখানে কিন্তু ফার্নিচার স্পর্শনীয় স্থায়ী সম্পদ, তাহলে আমাদের এই স্পর্শনীয় স্থায়ী সম্পদের উপর আমাদের অবচয় ধার্য করতে বলছে, অর্থাৎ ফার্নিচার উপর অবচয় ধার্য করো 5000 টাকা। এখানে কিন্তু টাকার পরিমাণটা উল্লেখ করে দেওয়া আছে, তাহলে আমাদের জাবেদা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। 2 নম্বরে আমাদের ছিল চার্জ 10% ডিপ্রিসিয়েশন অন মেশিনারি। এখানে মেশিনারি কিন্তু আমাদের স্পর্শনীয় সম্পদ, আর এখানে কিন্তু অবচয় পরিমাণটা সরাসরি বের করে দেওয়া নাই, আমাদের কিন্তু বের করতে হবে। এখানে বলছে 10%, এখানে টিভি দ্বারা বোঝানো হয় ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল। তাহলে রেওয়ামিল আমাদের মেশিনারি ছিল 3 লাখ টাকা, এই 3 লাখ টাকার উপরে এই 10% হলে আমাদের আসবে 30,000 টাকা। তাহলে জাবেদা কি হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে এই জাবেদার মধ্যে আমাদের খরচ বৃদ্ধি পাবে এবং কন্ট্রা অ্যাসেট অর্থাৎ সম্পদ থেকে আমাদের এই মেশিনারি থেকে যখন আমরা আর্থিক অবস্থা বিবরণী করব তখন আমাদের এই মেশিনারি থেকে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন 30,000 টাকা বাদ দিতে হবে, বাদ দিয়ে হিসাব ভুক্ত করতে হবে। তাহলে আশা করি আপনারা সবাই এই 2 নাম্বারটা বুঝতে পেরেছেন। 3 নম্বরে বলা হয়েছে দ্য এস্টিমেটেড লাইফ অফ মেশিনারি ইজ 10 ইয়ার্স এন্ড নো সেলভেজ ভ্যালু। তার মানে একটি মেশিন ক্রয় করছিলাম 2 লাখ টাকা দিয়ে, যে ট্রাইবেল মেশিন ক্রয় ছিল 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার মেশিনটি আনুমানিক 10 বছর চলবে। 10 বছর চলার পরে এটা কোনো বিক্রি করা যাবে না, কোনো আনুমানিক কোনো বিক্রয় মূল্য পাওয়া যাবে না। তাহলে আমাদের এই 2 লাখ টাকাকে এই 10 দিয়ে ভাগ করতে হবে। এই 2 লাখ টাকা যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রতি বছর অবচয় আসবে 20,000 টাকা। তার জন্য আমাদের জাবেদা হবে সেম জাবেদা আগের মতোই, এই যে 20,000 টাকা করে আসবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাই একটু লক্ষ্য করুন, এখানে কিন্তু এই 3টা জাবেদা কিন্তু এখানে ডাক কিন্তু 3 রকম আর জাবেদা কিন্তু সেম, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের স্থায়ী সম্পত্তির অবচয় জাবেদা কিন্তু সেম হবে, শুধু অবচয় বের করতে হবে বিভিন্নভাবে। কারণ এখানে এক নম্বর আমাদের কিন্তু অবচয় পরিমাণ কিন্তু সরাসরি দেওয়া ছিল, আর 2 নম্বরে পার্সেন্ট দেওয়া ছিল, এই জন্য আমাদের টাকার উপর সরাসরি পার্সেন্ট ধার্য করছি। আর 3 নম্বরে কিন্তু আমাদের বছর দেওয়া আছে, পার্সেন্ট দেওয়া নাই, এই জন্য টাকাকে এই বছর দিয়ে ভাগ করতে হবে। টাকাকে মোট বছর দিয়ে ভাগ করলে আমাদের কিন্তু অবচয় পরিমাণটা বের হয়ে যাবে। 4 নম্বর বলা হয়েছে দ্য এস্টিমেটেড লাইফ অফ মেশিন ইজ 10 ইয়ার্স এন্ড উইথ সেলভেজ ভ্যালু টাকা 50,000 এবং ট্রায়াল ব্যালেন্স মেশিনের মূল্য দেওয়া আছে আমাদের 5 লাখ টাকা। তাহলে একটু লক্ষ্য করুন সবাই, 3 নম্বর জাবেদা এবং 4 নম্বর জাবেদা কিন্তু সেম।
এখানে মেশিন মূল্য ছিল 2 লাখ টাকা, এখানে মেশিন মূল্য 5 লাখ টাকা, শুধু টাকার অ্যামাউন্ট চেঞ্জ। আর এক জায়গায় পার্থক্য হলো এখানে কোনো নো সেলভেজ মূল্য, কোনো ভগ্নাংশ মূল্য ছিল না, আর এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ মূল্য ছিল 50,000 টাকা। এই 50,000 টাকা অর্থ হলো যখন আমরা এই মেশিনটি 10 বছর ব্যবহার করব, 10 বছর পরে এই মেশিনটি আনুমানিক ভাবে 50,000 টাকা বিক্রি করা যেতে পারে বাজারে। এটা হলো ভগ্নাংশের মূল্য, অর্থাৎ 10 বছর পরের আনুমানিক বাজার মূল্য। তাহলে আমাদের যদি কোনো অঙ্কের মধ্যে সেলভেজ মূল্য দেওয়া থাকে তখন মেশিনের মূল্য থেকে এই টাকাটা বাদ দিতে হবে, অর্থাৎ সেলভেজ মূল্য টাকাটা বাদ দিয়ে তারপর যে মূল্য থাকে তাকে মোট বছর দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমাদের অবচয় পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমাদের এখানে অবচয় বের করব, এই 5 লাখ টাকা থেকে 50,000 বাদ দিব, থাকে হলো আমাদের 4,50,000 টাকা। এই 4,50,000 টাকাকে এই 10 দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু অবচয় পরিমাণটা বের হয়ে যাবে। আর জাবেদা কিন্তু সেম আগের মতোই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। আশা করি আপনারা সবাই এই 4 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 1 থেকে 4 পর্যন্ত জাবেদাগুলো বুঝতে পারলে অবচয় যতগুলো অঙ্ক আছে, মানে অবচয় বের করার যত নিয়ম আছে সব কিন্তু বুঝতে পারবেন। এই 4টার যে কোনো একভাবে পরীক্ষা থাকতে পারে। 5 নাম্বার বলছে দ্য এস্টিমেটেড লাইফ অফ ফার্নিচার ইজ 5 ইয়ার্স এন্ড উইথ সেলভেজ ভ্যালু 5,000 টাকা, সেম 4 নম্বরের মতোই। তাহলে আমাদের এখানে 25,000 দেওয়া ছিল ফার্নিচারের দাম, এই 25,000 টাকা থেকে এই 5,000 বাদ দিব, থাকে হলো 20,000 টাকা। এই 20,000 টাকাকে 5 দিয়ে ভাগ করলে আমাদের আসবে প্রতি বছর অবচয় 4,000 টাকা করে আসবে। তাহলে জাবেদা কিন্তু সেম আগের মতোই, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ব্র্যাকেটে কিন্তু আমরা ফার্নিচার কথা লিখতে হবে। আশা করি আপনারা সবাই এই 5 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। তারপর 6 নম্বর বলা হয়েছে গুডউইল, ব্র্যাকেট দেওয়া আছে 10 ইয়ার্স, টাকা দেওয়া আছে 50,000, তার মানে এই 50,000 টাকা গুডউইল 10 বছর দেওয়া আছে। তাহলে আমাদের এই টাকাকে এই 10 দিয়ে ভাগ করলেই আমাদের প্রতি বছরের অবলম্বন পরিমাণটা বের হয়ে যাবে। তাহলে আমাদের জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর গুডউইল ক্রেডিট। এই গুডউইল কিন্তু আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, এই জন্য আমাদের এখানে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট করা হয়েছে আর গুডউইলটা ক্রেডিট করা হয়েছে। আমরা কিন্তু এই খ নম্বর কিন্তু আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সবাই এই 6 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 7 নম্বর বলছে যে ফার্নিচার ব্র্যাকেট দেওয়া আছে 10 ইয়ার্স, টাকা 60,000। ঠিক একইভাবে ফার্নিচার কিন্তু আমাদের স্পর্শনীয় স্থায়ী সম্পদ, এটা কিন্তু স্পর্শনীয়। তাহলে এই 60,000 টাকাকে এই 10 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু এখানে কোনো সেলভেজ ভ্যালু দেওয়া নাই। যদি অঙ্কে সেলভেজ ভ্যালু দেওয়া থাকতো তাহলে এই 60,000 টাকা থেকে সেলভেজ ভ্যালুর টাকাটা বাদ দিয়ে বাকি যা থাকবে তাকে আমরা 10 দিয়ে ভাগ করতাম, কিন্তু এখানে যেহেতু সেলভেজ ভ্যালু দেওয়া নাই এই জন্য সরাসরি এই 60,000 টাকাকে 10 বছর দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের জাবেদা হবে সেম জাবেদা, যেহেতু এটি স্পর্শনীয় স্থায়ী সম্পদ এই জন্য আমাদের ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট হবে 6,000 টাকা। আশা করি আপনারা সবাই এই 7 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 8 নম্বর জাবেদা বলছে যে চার্জ ডিপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট, টাকা 7,000, সেম ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ব্র্যাকেটে শুধু অফিস ইকুইপমেন্ট কথা লিখবো আমরা, টাকা 7,000 টাকা, কারণ এখানে অবচয় পরিমাণটা সরাসরি দেওয়া আছে। আশা করি এই 8 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 9 নম্বর জাবেদা বলা হয়েছে ট্রেডমার্ক, টাকা দেওয়া আছে 60,000 টাকা, তার মানে এখানে ট্রেডমার্ক কিন্তু আমাদের অস্পর্শনীয় স্থায়ী সম্পদ, এই জন্য আমাদের কিন্তু এটা অবচয় ধার্য করতে হবে না, এটার জন্য আমাদের হবে অবলোপন। তাহলে জাবেদা হবে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট আর ট্রেডমার্ক ক্রেডিট। 60,000 টাকাকে এই 50 বছর দিয়ে ভাগ করলেই আমাদের কিন্তু এই অ্যামোর্টাইজেশন অবলোপনের টাকাটা বের হয়ে যাবে। প্রতি বছর অবলোপনের পরিমাণটা বের হবে 1200 টাকা করে। আশা করি আপনারা সবাই এই 9 নম্বর জাবেদাটি বুঝতে পেরেছেন। 10 নম্বর জাবেদায় বলা হয়েছে চার্জ 5% ডিপ্রিসিয়েশন অন ফার্নিচার ফর 9 মান্থ, মানে 9 মাসের অবচয় ধার্য করতে বলছে ফার্নিচারের উপরে। তাহলে আমাদের ট্রায়াল ব্যালেন্সে ফার্নিচার পরিমাণ দেওয়া আছে 60,000 টাকা। প্রথমে আমাদের করতে হবে এই 60,000 টাকাকে 5% করতে হবে। 60,000 টাকাকে 5% করলে আমাদের আসবে 3,000 টাকা। তাহলে এই 3,000 টাকা হলো আমাদের 1 বছরের অবচয়। এই 3,000 টাকাকে আবার 12 দিয়ে ভাগ করলে আমাদের আসবে 1 মাসের অবচয়, কারণ আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 3,000 টাকা যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 1 মাসের অবচয় বের হবে। তাহলে 1 মাসের অবচয় বের হবে 250 টাকা। তাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমাদের বের হবে 2,250 টাকা। এটি কিন্তু আমাদের 9 মাসের অবচয়। তাহলে আমরা বের করলাম কিভাবে? প্রথমে এই 60,000 টাকাকে এই 5% করব। 5% করলে আমাদের আর বের হবে 3,000 টাকা। ওই 3,000 টাকা কিন্তু আমাদের 1 বছর অবচয়। ওই 3,000 টাকাকে 12 দিয়ে ভাগ করতে হবে এবং 9 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে আমাদের কিন্তু 9 মাসের অবচয় বের হবে। সবাই একটু লক্ষ্য করুন, যদি কোনো অঙ্কের মধ্যে কোনো মাসের অবচয় বের করতে বলে বা মাসের সুদ বের করতে বলে, যেমন 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, যেটাই হোক না কেন, তখন আমাদের অবশ্যই পার্সেন্টেজ করে সবসময় 12 দিয়ে ভাগ করতে হবে। 12 দিয়ে ভাগ করার পরে যে কয় মাস বলবে ঠিক সেই কয় মাস দিয়ে গুণ করলে আমাদের কিন্তু উক্ত মাসের অবচয় বা সুদের পরিমাণটা বের হয়ে যাবে। আর যদি দিয়ে সুদ বের করতে বলে, অর্থাৎ 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিনের সুদ বের করতে বলে, সেক্ষেত্রে অবশ্যই পার্সেন্টেজ করে 360 দিয়ে ভাগ করতে হবে। 360 দিয়ে ভাগ করে যে কয়দিন থাকবে সেই কয়দিনের গুণ করতে হবে। যদি মাসের অবচয় বের করতে বলি বা মাসের সুদ বের করতে বলি তাহলে 12 দিয়ে ভাগ করব। আর যদি দিনের সুদ বা অবচয় বের করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই 360 দিয়ে ভাগ করতে হবে। এটাই আমাদের মূল কথা। তাহলে এখানে আমাদের 9 মাসের অবচয় পরিমাণটা বের হবে 2,250 টাকা। জাবেদা কিন্তু সেম আগের মতোই থাকবে। আশা করি আপনারা সবাই এই 10টা জাবেদা বুঝতে পারছেন। এই 10টা জাবেদা ভালোভাবে করলেই আরো ভালোভাবে বুঝতে পারবেন। 10 নম্বরে আমাদের জাবেদার আলোচনার বিষয় ছিল কুরিন এবং কুরিন সঞ্চিতি সংক্রান্ত জাবেদা। তাহলে প্রথমে আমাদের ব্যাডেড এক্সপেন্স অর্থাৎ অনাদায় পাওনা বা কুরিন সম্পর্কে জানতে হবে। দেনাদার বা প্রাপ্য হিসাবের যে অংশটুকু অনেকবার চেষ্টা করার পরেও আদায় করা সম্ভব না বলে নিশ্চিত পাওয়া যায় সেই অংশটুকুকে ব্যাডেড এক্সপেন্স বা কুরিন বা অনাদায় পাওনা বলে। ব্যাডেড এক্সপেন্স বা কুরিন বা অনাদায় পাওনা কোম্পানির জন্য একটি খরচ। এই জন্য জাবেদা হবে ব্যাডেড এক্সপেন্স ডেবিট বা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট।
এখানে পরীক্ষার মধ্যে যে কোনো একটা আমি লিখতে হবে, হয় ব্যাড ডেট এক্সপেন্স না হয় অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট। যদি অঙ্কের মধ্যে অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি থাকে অর্থাৎ ওল্ড অ্যালাউন্স ফর ডাউটফুল যদি থাকে তখন আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল কে ডেবিট করতে হবে এবং অ্যাকাউন্ট রিসিভেবল কে ক্রেডিট করতে হবে। আর যদি পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি না থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স করব, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। অর্থাৎ আমি আবার বলতেছি, ট্রায়াল ব্যালেন্স বা রেওয়া মিলে যদি পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি থাকে তাহলে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল কে ডেবিট করব। আর যদি অঙ্কে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি না থাকে সেক্ষেত্রে আমাদের ব্যাড ডেট এক্সপেন্স কে ডেবিট করতে হবে। এই দুইটার একটা হবে। যদি পুরাতন অনাদায় সঞ্চিতি থাকে সেক্ষেত্রে এটা ডেবিট হবে আর এটা ক্রেডিট হবে। আর যদি পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি না থাকে সেক্ষেত্রে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হবে। এটাই হলো মূল কথা। আশা করি এটা বুঝতে পেরেছেন। 2 নম্বর বলছে যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অনাদায় পাওনার সঞ্চিতি বা কুড়েমি সঞ্চিতি। ধারে বিক্রিত পণ্যের সমুদয় অর্থ আদায় হবে এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত পাওয়া যায় না। ধারে বিক্রিত পণ্যের মূল্য পুরোটাই আদায় হতে পারে আবার নাও হতে পারে। প্রাপ্য হিসাবে নিকট থেকে পাওনা টাকার যে অংশ আদায় হবে কিনা এই বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকে সেই অংশকেই সন্দেহজনক পাওনা বলেন। আর এই পাওনার জন্য যে সঞ্চিতি ব্যবস্থা করা হয় তাকে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট বলে। নতুন বছরের অতিরিক্ত সঞ্চিতির জন্য যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। অর্থাৎ অতিরিক্ত সঞ্চিতি বা নতুন করে যদি কোনো সঞ্চিতি রাখতে বলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করতে হবে এবং অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট করতে হবে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলো। 1 নম্বর বলা হয়েছে চার্জ ব্যাড ডেট এক্সপেন্স টাকা 2000 টাকা। আর নিচে বলা হয়েছে যে টিভি দ্বারা বোঝানো হয়েছে ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়া মিল। এখানে নো অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট মানে ট্রায়াল ব্যালেন্সে কোনো অ্যালাউন্স ফর ডাউটফুল পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি নাই। তাহলে আমাদের সেক্ষেত্রে যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমি আবার বলতেছি, যদি রেওয়া মিলের ভিতরে যদি অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট না থাকে অর্থাৎ পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি না থাকে সেক্ষেত্রে আমাদের এই ডিপ্রিসিয়েশন যাবে হবে। সেক্ষেত্রে আমাদের এই ব্যাড ডেট এক্সপেন্স যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2000 টাকা। 2 নম্বর বলছে যে চার্জ ব্যাড ডেট এক্সপেন্স 2000 টাকা। সবাই লক্ষ্য করুন, 1 নম্বর অঙ্কের ডাক এবং 2 নম্বর অঙ্কের ডাক কিন্তু সেম, শুধুমাত্র এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ব্যালেন্স ছিল না আর এটার মধ্যে কিন্তু আছে। এই জন্য আমাদের যাবে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আমি আগে বলছিলাম যে 1 নম্বর এখানে বলছিলাম যদি অঙ্কে পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি থাকে তাহলে আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল কে ডেবিট করতে হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করতে হবে। আর উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হবে, এটা কিন্তু কমন। 2 নম্বর অঙ্কে যেহেতু আমাদের এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ছিল 3000 টাকা ব্যালেন্স গত বছরের অর্থাৎ রেওয়া মিলে ছিল, এই জন্য আমাদের এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট করতে হয়েছে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করা হয়েছে। আশা করি 1 নম্বর এবং 2 নম্বরটা বুঝতে পেরেছেন। 3 নম্বর বলা হয়েছে যে আনকালেক্টেবল ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 1000 মানে অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে 1000 টাকা আনকালেক্টেবল মানে আদায়যোগ্য না। সেক্ষেত্রে আমাদের যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 4 নম্বর বলছে যে রিটার্ন অফ ব্যাড ডেট এক্সপেন্স টাকা 1000 এখানে কিন্তু আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল রেওয়া মিলে নাই, পুরাতন অনাদায় সঞ্চিতি কিন্তু অঙ্কে নাই, তাহলে আমাদের যাবে কিন্তু সেম যাবে হবে 1000 টাকায়। 5 নম্বর বলছে যে রিটার্ন অফ ব্যাড ডেট এক্সপেন্স টাকা 2000 আর এখানে কিন্তু পুরাতন অনাদায় সঞ্চিতি ছিল রেওয়া মিলে, তাহলে আমাদের যাবে কিন্তু ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট না হয়ে অ্যালাউন্স ফর ডাউটফুল কে ডেবিট করতে হবে 2000 টাকা। এই 4 নম্বর যাবে আর 5 নম্বর যাবে কিন্তু সেম, এখানে পুরাতন অনাদায় সঞ্চিতি ব্যালেন্স নাই, এখানে কিন্তু ছিল, এই জন্য আমাদের ডেবিটটা পরিবর্তন হয়েছে। শুধু থাকলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট হবে আর না থাকলে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করতে হবে। আশা করি আপনারা সবাই এই 5 নম্বর যাবগুলো বুঝতে পেরেছেন। 6 নম্বর যাবে বলছে যে এস্টিমেটেড 5% অ্যালাউন্স ফর ব্যাড ডেট অন অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবলের উপরে 5% নতুন করে সঞ্চিতি ধার্য করতে বলছে। এস্টিমেটেড মানে নতুন করে আমাদের সঞ্চিতি ধার্য করতে বলছে, তাহলে আমাদের যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। নতুন করে যদি কোনো সঞ্চিতি ধার্য করতে বলে সবসময় আমাদের এই যাবে হবে, একটা যাবে হবে সবসময়। যতবার নতুন করে সঞ্চিতি ধার্য করতে বলবে অতিরিক্ত সঞ্চিতি ততবার কিন্তু আমাদের একটা যাবে দিতে হবে, তাহলে আমাদের যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট। 7 নম্বর বলছে যে এস্টিমেটেড 4% অ্যালাউন্স ফর ব্যাট অন সেলস, কার উপরে সেলস এর উপরে, তাও সেলস ছিল 2 লাখ টাকা, এই 2 লাখ টাকার উপর 4% দিলে আমাদের মানার পেল 8000 টাকা, তাহলে আমাদের যাবে কিন্তু সেম যাবে হবে। তারপরে 8 নম্বরে বলা হয়েছে আনরেকর্ডেড ব্যাড ডেট টাকা 2000 and make 5% allowance for doubtful debt on the rest account receivable। সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু আমাদের ট্রায়াল ব্যালেন্সে অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স আছে 52000 টাকা এবং পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি দেওয়া আছে 3000 টাকা। যেহেতু এখানে দুইটা কথা বলা আছে, আনরেকর্ড মানে কি অলিখিত অনাদায় পাওনা 2000 টাকা, তাহলে এইটুকু প্রথমে এতটুকুর জন্য যাবে হবে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেবিট হওয়ার কারণ হলো এখানে কিন্তু পুরাতন অনাদায় পাওনার সঞ্চিতি আছে, এই জন্য আমাদের এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট হয়েছে। তাহলে লক্ষ্য করুন সবাই, আমরা জানি যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট কিন্তু আমাদের ক্রেডিট ব্যালেন্স, কিন্তু এই যাবেদার কারণে কিন্তু আমাদের অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট কমে গেছে 2000 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে 2000 টাকা। তার মানে আমাদের আসলে 3000, সেখান থেকে যদি আমি 2000 কমে দেই তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু আরো 1000 টাকা থাকে। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের এই 52000 টাকা থেকে এই 2000 বাদ দিতে হবে, কারণ এখানে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট দিকে আছে মানে কমে গেছে। তাহলে 52000 টাকা থেকে যদি 2000 বাদ দেই তাহলে কিন্তু আমাদের থাকে হলো 50000 টাকা। এই 50000 টাকার উপর 5% হলে আমাদের আরো 2500 টাকা। এই 2500 টাকা হলো এই বছরের জন্য মোট আমাদের পাওনার সঞ্চিতি।
কিন্তু আমাদের কিন্তু আগে কিন্তু অলরেডি 3000 টাকা থেকে 2000 টাকা খরচ হয়ে গেছে, আর 1000 টাকা কিন্তু রয়ে গেছে। তার মানে বোঝাচ্ছে আমাদের যেহেতু মোট 2500 রাখতে হবে, আগের 1000 সহ মোট 2500, যেহেতু 1000 টাকা আগে থেকে আছে, তার মানে আর 1500 টাকা রাখলে কিন্তু আমাদের মোট 2500 টাকা হয়ে যাবে। তাহলে আগের 1000 আর এখন রাখতে হবে মোট 1500 টাকা। এই 1500 টাকা হলো অতিরিক্ত সঞ্চিতি, আর এই অতিরিক্ত সঞ্চিতির জন্য যাবে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট 1500 টাকা। তার মানে এই 1500 আর আগে আছে 1000, তার মানে দুটো মিলে হলো 2500 টাকা। এই 2500 টাকা কিন্তু এই 50,000 টাকার উপর 5% করে কিন্তু 2500 টাকা হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। 9 নাম্বার সেম, এখানে আমাদের আনরেকর্ডেড ব্যাড ডেট আছে 1000 টাকা, আর অ্যাকাউন্ট রিসিভ ব্যালেন্স ছিল 40,000, আর পুরাতন আমার সঞ্চিত দেওয়া আছে 1500 টাকা, আর আমাদের নতুন করে সঞ্চিত সৃষ্টি করছে 3%। তার মানে আমাদের প্রথমে এই জায়গায় দিব সেম আগের মতোই, মানে এখানে যা যা করা হয়েছে এখানে কিন্তু তাই করবো আমরা। তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ডেবিট হবে আর অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট হবে। তাহলে আমাদের এখানে পুরাতন শুধু 1500 টাকা, এই 1500 টাকা থেকে আমাদের কিন্তু 1000 টাকা কমে গেছে। তার মানে আমাদের ব্যালেন্স কিন্তু আর 500 টাকা থাকে। এখন আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট আছে, তার মানে অ্যাকাউন্ট রিসিভ কমে গেছে, আর আমাদের ছিল কত এখানে 40,000 টাকা। এই 40,000 টাকা থেকে এই 1000 টাকা বাদ দিতে হবে। তাহলে এই 40,000 টাকা থেকে যদি আমি 1000 টাকা বাদ দেই, আমাদের বের হবে হলো 39,000 টাকা। এই 39,000 টাকাকে আমাদের 3% করলে আমাদের আসবে হলো 1170 টাকা। সবার হাতে ক্যালকুলেটর মেশিন নিয়ে হিসাব করেন। প্রথমে এই 40,000 টাকা থেকে 1000 বাদ দিতে হবে, বাদে থাকে আমাদের 39,000 টাকা। এই 39,000 টাকার উপরে 3% করলে আমাদের আসবে 1170 টাকা। এই 1170 টাকা হলো এই বছরের জন্য মোট অনাদায় পাওয়া সঞ্চিতি। তাহলে এখানে আমাদের আগে থেকে যেহেতু 500 টাকা আছে, 500 টাকা বাদ দিলে আমাদের বের হবে 670 টাকা। মোট ছিল 1170 টাকা। এটা কিন্তু আগের 500 সহ মোট 1170 টাকা বাড়াতে হবে, যেহেতু 500 কিন্তু অলরেডি আগে থেকেই আছে। তার মানে আর 670 টাকা রাখলে কিন্তু আমাদের 1170 টাকা হয়ে যাবে। এই জন্য আমাদের অতিরিক্ত 670 টাকা কিন্তু জাবেদা হবে। তাহলে জাবেদা হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট 670 টাকা। আশা করি আপনারা সবাই এই 9 নাম্বার জাবেদা বুঝতে পারছেন। 8 নাম্বার জাবেদা এবং 9 নাম্বার জাবেদা কিন্তু সেম জাবেদা। 10 নম্বর জাবেদা বলছে যে মেক 5% অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট অন দ্য রেস্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স আছে 40,000 টাকা, আর পুরাতন অনাদায় সঞ্চিত দেওয়া আছে 1500 টাকা। এখানে কিন্তু আমাদের এই যে আনরেকর্ডেড ব্যাড ডেট নাই, মানে 1000 বা 2000 এটা কিন্তু আনরেকর্ডেড ব্যাড ডেট নাই, সরাসরি আমাদের নতুন অনাদায় সঞ্চিত সৃষ্টি করতে বলছে। এই জন্য আমাদের কি করতে হবে, এই 40,000 টাকা থেকে এবং 1500 টাকা কোনো কিছু বাদ যাবে না। এই জন্য আমাদের এই 40,000 টাকার উপরে সরাসরি 5% দিলে আমাদের আসবে 2,000 টাকা। এই 2,000 টাকা কিন্তু আমাদের নতুন অনাদায় সঞ্চিতি, কিন্তু আমাদের আগে আছে হলো 1500 টাকা। এখন আর 500 টাকা রাখলে কিন্তু আমাদের 2,000 টাকা হয়ে যাবে। অর্থাৎ এই 40,000 টাকার উপরে 5% করলে আমাদের আসবে 2,000 টাকা। এই 2,000 টাকা কিন্তু আমাদের মোট রাখতে হবে, কিন্তু আমাদের কিন্তু আগে থেকে 1500 টাকা রয়ে গেছে। তার মানে অতিরিক্ত আর 500 টাকা রাখলে কিন্তু আমাদের 2,000 টাকা মিলে যাবে। এই জন্য আমাদের অতিরিক্ত সঞ্চয় জমা হবে 500 টাকা, অর্থাৎ ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট ক্রেডিট 500 টাকা। আশা করি আপনারা সবাই এই 10 নম্বর জাবেদা বুঝতে পেরেছেন। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।